আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিব। শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হও। যেহেতু হিসাব বিজ্ঞান ক্লাস, সেখানে অনেক কিছু লিখতে হবে, জানতে হবে। তো বই খাতা সামনে রাখতে হবে, খাতা কলম হাতে নাও। তো শিক্ষার্থীরা, আজকে আমি এই বিষয়টি, যেই অধ্যায় থেকে অঙ্ক শুরু হয়, আমরা সেখান থেকে শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় প্রস্তুত হয়েছ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। বিষয় হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী। বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর জন্য অধ্যায় দ্বিতীয়, তারিখ 1-3-2021। শিক্ষার্থীরা, ছবি লক্ষ্য করো যে এখানে বাজার বসেছে, এখানে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। আবার এখানে ব্যাংকিং লেনদেন, কিছু জমা রাখা হচ্ছে, কিছু গ্রহণ করা হচ্ছে। এখানে অর্থাৎ এখানে প্রত্যেকটি লেনদেন অর্থে সম্পূর্ণ হয়, যার কারণে এখানে অর্থের ছবি দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি পড়াবো, যে অধ্যায়টি পড়াবো, সে অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আজকের পাঠ হচ্ছে লেনদেন, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আজকের এই বিষয়টি পড়াবো। অর্থাৎ হচ্ছে লেনদেন। তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হবে এবং বই খোলো, কারণ হিসাব বিজ্ঞান বিষয়টা এমন একটা বিষয় যেখানে তোমাকে বইয়ের সংস্পর্শে থাকতে হবে, কারণ প্রত্যেকটা বিষয় বোঝার জন্য তোমাকে বইটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে বা বুঝতে পারবে, লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কোনটি ঘটনা অথবা কোনটি লেনদেন তা বর্ণনা করতে পারবে, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য শনাক্ত করতে পারবে, ব্যবসায়ের বিভিন্ন ঘটনা হতে কিভাবে লেনদেন চিহ্নিত করা যায় সেটা তোমরা করতে পারবে। ছবিতে কি দেখা যাচ্ছে দেখো, সেখানে কিছু সামগ্রী আছে, কিছু লোক এখানে গল্পগুজব করছে, সেগুলো হচ্ছে ঘটনা। আর এখানে দেখো, কিছু পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেটা হচ্ছে লেনদেন। অর্থাৎ যেখানে ব্যবসা প্রতিষ্ঠানের সকল ঘটনা কিন্তু লেনদেন নয়। অর্থাৎ তুমি একটা দোকানে গেলা, সেখানে কিন্তু কিছু জিনিস তুমি দেখে চলে আসলা, কিনলা না, সেটা লেনদেন হবে না। কিন্তু আবার অন্য একটা দোকানে গেলা, তুমি যদি সেখানে গিয়ে কিছু ক্রয় করো, তখন দোকানে তোমাকে কিছু যে পণ্য দিবে, অপরপক্ষে উনি টাকা গ্রহণ করবেন। এই যে কিছু দেওয়া এবং কিছু নেওয়া, সেটাই হবে লেনদেন। আর যদি এখানে প্রত্যেকটা ঘটনায়, লেনদেনের প্রত্যেকটা ঘটনায় আর অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ অর্থ সম্পর্কিত হতে হবে। অর্থাৎ আমরা যেহেতু হিসাব বিজ্ঞান করবো ব্যবসা প্রতিষ্ঠানের, কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, সেখানে ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত যে আর্থিক ঘটনাগুলো ঘটে, অর্থাৎ অর্থের সম্পর্কিত যে সমস্ত ঘটনাগুলো ঘটে, ওই ঘটনাগুলোই আসলেই লেনদেন, এবং ওইগুলোর হিসাবে হিসাব বিজ্ঞানে সংরক্ষণ করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে কলাকৌশল নীতি পদ্ধতি, এমন একটি বিষয় যে বিষয়টার এই কলাকৌশল নীতি পদ্ধতি অনুসারেই লেনদেনগুলো সংগ্রহ করা বা সংরক্ষণ করা হয় এবং লেনদেনগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখা হয়। তাইলে এই যে আমরা যেই বিষয়গুলোর হিসাবভুক্ত করে থাকি, সেখানে হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো বা যে সমস্ত ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় বা অর্থ দ্বারা সংগঠিত হয়, ওই সমস্ত ঘটনাগুলো শুধু আমরা খাতায় লিপিবদ্ধ করে রাখি। আর কিভাবে এই ঘটনাগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয়, সেই শিক্ষাটাই হিসাব বিজ্ঞান দিয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা লেনদেন পড়বো। লেনদেন বিষয়টা কি, এই বিষয়টা আমরা আগে খুব ভালো করে বিস্তারিতভাবে জানবো। তোমরা ক্লাসটি দেখো মনোযোগ সহকারে। ছবিতে আরো কিছু ছবি দেখানো হচ্ছে। এই ছবিগুলো দেখানোর কারণ হচ্ছে যে যেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু কিছু লেনদেন হচ্ছে না। আবার পাশের ছবিটাতে দেখায় সেখানে পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে, সেখানে নগদ অর্থেও টাকা আসতেছে, পণ্য যাচ্ছে, সেটা হচ্ছে লেনদেন। আবার এখানে ব্যাংকিং সার্ভিসের কিছু ঘটনা আছে, কিছু আসতে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, ছবিগুলো দেখানোর কারণ হচ্ছে যাতে তোমরা লেনদেন কোনগুলো আর কোনগুলো ঘটনাগুলো লেনদেন নয়, সেটা শনাক্ত করতে। তো এবার আসো, আমরা প্রথমে লেনদেন জানতে হলে ঘটনা জানতে হবে, যে ঘটনাটা আসলে কি। সাধারণত কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলা হয়, যেমন স্কুলে যাওয়া, বাজার করা, পরীক্ষায় পাশ করা, মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ইত্যাদি সকল কিছুই কিন্তু ঘটনা। তো এই সমস্ত ঘটনার সাথে যেখানে টাকার লেনদেন আছে, ওই সময় ওই মানে
টাকা আসা যাওয়া করে বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনই এই ঘটনাগুলোর সাথে আর্থিক কিছু ঘটনা সম্পৃক্ত হয়, ওই সমস্ত ঘটনাগুলোই লেনদেন হবে, আর না হয় ওগুলো লেনদেন হবে না, শুধু সাধারণ ঘটনাই হবে। তো ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনার্থিক ঘটনা আর একটা হচ্ছে আর্থিক ঘটনা। দেখো, যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না, অর্থাৎ আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব, সেখানে যে সমস্ত ঘটনা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ অর্থ কখনো আসে অথবা অর্থ কখনো চলে যায়, অথবা ব্যবসা প্রতিষ্ঠানের কখনো সম্পদের পরিবর্তন ঘটায়, অথবা কখনো আয়ের পরিবর্তন ঘটায়, কখনো ব্যয়ের পরিবর্তন ঘটায়, অথবা মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায়। এরকম যখন কোনো অবস্থার পরিবর্তন হয় এবং সেখানে যখন আর্থিক অবস্থার পরিমাপ করা যায়, ওই সমস্ত ঘটনাগুলোই হচ্ছে আর্থিক ঘটনা। কিন্তু যে সমস্ত ঘটনা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, ওই সমস্ত ঘটনাগুলোকে বলা হয় অনার্থিক ঘটনা। যেমন স্কুলে যাওয়া, সবাই বক্তৃতা দেওয়া, পরীক্ষা পাশ করা, মাল ক্রয়ের ফরমাশ প্রদান ইত্যাদি হচ্ছে অনার্থিক ঘটনা। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো অনার্থিক ঘটনা কি? তোমরা যখন বাসায় থেকে হেঁটে হেঁটে স্কুলে আসে, সেখানে কিন্তু কোনো অর্থর আদান প্রদান হয় না। এই যে অর্থ ছাড়া তুমি স্কুলে আসা যাওয়া করলা, সেটা কিন্তু অনার্থিক ঘটনা। কিন্তু তোমার যদি স্কুলে আসতে টাকা লাগে, অর্থাৎ গাড়ি ভাড়া দিতে হয়, তাহলে সেটা কিন্তু আর্থিক ঘটনা, অর্থাৎ তোমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে, তুমি সেবা পাচ্ছ। তো এখানে এই যে আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনাগুলো আমরা কিন্তু হিসাব করবো সবসময় ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কি ধরনের ঘটনা ঘটলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝো অনার্থিক ঘটনা কি? যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, অর্থাৎ যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয়, ও তাকে বলা হয় অনার্থিক ঘটনা। আর আর্থিক ঘটনা কি? যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত, তাকে বলা হয় আর্থিক ঘটনা। যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, ওই সমস্ত ঘটনাগুলোকে বলা হয় আর্থিক ঘটনা। যেমন বাজার করা, অর্থাৎ বাজার করতে গেলে অর্থের লেনদেন করতে হয়, পণ্য ক্রয় করতে গেলে অর্থের লেনদেন করতে হয়, পণ্য বিক্রয় করলেও অর্থের লেনদেন হয়, ভাড়া প্রদান, বিয়ের খরচ, এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে আর্থিক ঘটনা। এগুলোকে বলা হয়, যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাই এগুলো আর্থিক ঘটনা। এবং এই আর্থিক ঘটনার প্রত্যেকটা ঘটনাকে অর্থের দ্বারা পরিমাপ করে হিসাবের খাতায় লিখে রাখতে হয়। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলো ঘটনা আর কোনগুলো ঘটনা নয়। যে সমস্ত ঘটনাগুলো আর্থিক ঘটনা, ওই ঘটনাগুলোই হবে লেনদেন, আর যে সমস্ত ঘটনাগুলো আর্থিক ঘটনা নয়, ওইগুলো সাধারণ ঘটনাই হবে। এবার আসে আমরা লেনদেন সম্পর্কে জানবো। লেনদেন সম্পর্কে দেখো, লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল বা র মেটেরিয়াল হিসেবে বিবেচনা করা হয়। লেন এবং দেন, এই দুটি শব্দ থেকে লেনদেন শব্দটি গঠিত। লেন অর্থ লওয়া, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করা, আর দেন অর্থ হচ্ছে দেওয়া, অর্থাৎ কোনো কিছু প্রদান করা। অর্থাৎ সুতরাং লেনদেনের আবিধানিক অর্থ হলো আদান প্রদান। অর্থাৎ আমরা লেনদেন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আদান প্রদান। যেমন মনে করো তুমি দোকান থেকে একটা কলম কিনতে গিয়েছো, দোকানদারকে তুমি 5 টাকা দিয়েছো, সাপোজ 5 টাকা দিয়েছো, দোকানদার তোমাকে একটু কলম দিয়েছে, সেখানেও কিন্তু কিছু ঘটনা পরিবর্তন হয়েছে। অর্থাৎ দোকানদার অর্থ গ্রহণ করেছে আর তোমাকে সে কলম দিয়েছে, অর্থাৎ পণ্য তুমি গ্রহণ করেছো আর দোকানদার অর্থ গ্রহণ করেছে। এই যে পণ্য তোমার কাছে বিক্রয় করলো, দোকানদারের পণ্য বিক্রয় করে তার আয় হয়েছে, সেই ঘটনাটা কিন্তু একটি আর্থিক লেনদেন। অর্থাৎ লেনদেনের অবৈধানিক অর্থ হলো আদান প্রদান, সেখানে কিছু না কিছু জিনিস আদান প্রদান থাকতে হবে এবং আদান প্রদানটা অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। হিসাব বিজ্ঞানে কোনো বিষয়ে অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যাবলীকে লেনদেন বলা হয়। শিক্ষার্থীরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, হিসাব বিজ্ঞানে কোনো ব্যবসায়ে অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে লেনদেন বলা হয়। যেমন রাফসানকে 1000 টাকা প্রদান করা হলো, কর্মচারীকে 6000 টাকার বেতন প্রদান করা হলো, বিক্রয় করা হলো 5000 টাকা। অর্থাৎ এই সমস্ত প্রত্যেকটা ঘটনায় কিন্তু লেনদেন এবং প্রত্যেকটা ঘটনায় অর্থের দ্বারা পরিমাপযোগ্য। আমরা লেনদেন সম্পর্কে আরো বিস্তারিত জানবো। মনে রাখতে হবে, দেখো প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। আমরা কিছুক্ষণ আগে যে পড়েছিলাম যে ঘটনা দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। এই কারণে প্রত্যেকটি আর্থিক ঘটনাই হচ্ছে লেনদেন, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো আর্থিক নয়, ওই সমস্ত ঘটনাগুলো লেনদেনও। শিক্ষার্থীরা আরো একটু লক্ষ্য করো, আমরা শুধুমাত্র লেনদেন পড়েছি, কিন্তু আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব, সেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কারবারি লেনদেনটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। দেখো,
ব্যবসা জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, কারণ সকল ঘটনা লেনদেন নয়। শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যেটি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেই ঘটনাকেই লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। এই কথাটি আমি আগেও বলেছিলাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে যে সমস্ত ঘটনা শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ওই সমস্ত ঘটনাগুলোকেই আমরা লেনদেন বলতে পারবো, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় ওই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না। তো সেবা আদান প্রদানের মাধ্যমেও লেনদেনের উদ্ভব হতে পারে, যেমন মিস্টার আরমানকে অফিসের দায়িত্ব পালনের বিনিময়ে 15,000 টাকার বেতন দেওয়া বা ঘর ভাড়া 2,000 টাকা পাওয়া গেলে এগুলোও কিন্তু লেনদেন। অর্থাৎ শিক্ষার্থীরা, লেনদেন নগদ টাকার পরিবর্তে হতে পারে, বাকিতেও হতে পারে। ওই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে লেনদেন নগদ টাকার মাধ্যমে হতে পারে অথবা বাকিতেও হতে পারে। এই যে ঘটনাগুলো, যেমন মিস্টার আরমানকে অফিসের দায়িত্ব পালনের বিনিময়ে 15,000 টাকা বেতন দেওয়া বা গড় ভাড়া বাবদ 2,000 টাকা পাওয়া গেল, এগুলো লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে বা তাও লেনদেন হতে পারে, যেমন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায়, এটিও কিন্তু একটি লেনদেন। তো শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা বলতে পারি অর্থ বা অর্থের মাপকাঠিতে নিরূপিত কোনো ঘটনার ফলে ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে পরিবর্তন হয় তাকে কারবারি লেনদেন বলা হয়। শিক্ষার্থীরা আরো একটু লক্ষ্য করো যে অর্থ বা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য কোনো ঘটনার ফলে ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে পরিবর্তন হয় তাকেই লেনদেন বলা হয়। তবে লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা বা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহের কাছ থেকে বাবুল স্টোর কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। অর্থাৎ তুমি একটু ভাবে লক্ষ্য করো শিক্ষার্থীরা, লেনদেন কিন্তু দুই ধরনের হয়, একটি হচ্ছে আভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। তো এই বাহ্যিক লেনদেন কোনো প্রতিষ্ঠানের দুইটি পক্ষকে প্রভাবিত করে। অর্থাৎ একজন বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন সে বাইরের লোকের কাছে পণ্য বিক্রয় করে থাকে, অথবা সে যদি পণ্য ক্রয় করে তো অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করে থাকে, সেখানে দুইটা পক্ষ থাকে। আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তার বাড়িওয়ালাকে, অর্থাৎ সে যার কাছ থেকে দোকান ভাড়া নিছে তাকে যখন ভাড়া প্রদান করা হবে, সেখানেও কিন্তু দুইটি পক্ষ হবে। কিন্তু অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। যেমন কেউ যদি মেশিন ব্যবহার করলো, একটা প্রতিষ্ঠানের ভিতরে মেশিন ব্যবহার করলো, মেশিনে ব্যবহার করার ফলে আস্তে আস্তে তার ক্ষয় হলো। এই যে ব্যবহার করার ফলে যে ক্ষয় হয় বা তার মূল্য হ্রাস পায়, সেটা হচ্ছে অপচয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। তো ব্যবসা প্রতিষ্ঠানের এই যে নিয়মিত যে সমস্ত ঘটনাগুলো ঘটে, পণ্য ক্রয় বিক্রয় ঘটে, নগদ টাকার আদান প্রদান ঘটে, আবার সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেন হতে পারে। তো এই সমস্ত ঘটনার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে লেনদেন হয়। তবে প্রত্যেকটা লেনদেনকে সুচারুভাবে বিচার বিবেচনা করে খাতায় লিখে রাখতে হবে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক হিসাব পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমি এটুকু বুঝতে পারি যে তোমরা নিশ্চয়ই লেনদেন এবং কারবারি লেনদেন এই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে তোমাদের একটি পরিষ্কার ধারণা হয়েছে। লেনদেনের দুইটি পক্ষ, একটি হচ্ছে গ্রহণকারী পক্ষ আর একটা হচ্ছে প্রদানকারী পক্ষ। লক্ষ্য রাখো শিক্ষার্থীরা, অর্থাৎ লেনদেনে দুইটি পক্ষ থাকবে, একটা পক্ষ কিছু গ্রহণ করবে, অন্য একটি পক্ষ কিছু প্রদান করবে। মনে করো তুমি একজন দোকানদার বা ব্যবসায়ীর কাছ থেকে কিছু ক্রয় করেছো, তাহলে তুমি দোকানদারকে অর্থ দিয়েছো, তাহলে সে অর্থ গ্রহণ করেছে। আবার তুমি পণ্য ক্রয় করেছো, তুমিও কিন্তু পণ্য গ্রহণ করেছো। অর্থাৎ এখানে দেখো গ্রহণকারী প্রদানকারী, যদি তুমি ব্যবসায়ীকে প্রদানকারী মনে করো, তাহলে সে তোমাকে পণ্য দিচ্ছে, তুমি গ্রহণকারী, আর তুমি ব্যবসায়ীকে টাকা দিয়েছো, সে হচ্ছে সে পণ্য প্রদান করেছে আর তুমি পণ্য গ্রহণ করেছো। তাহলে এখানে দুইটি পক্ষ, একটা হচ্ছে গ্রহণকারী আর একটা হচ্ছে প্রদানকারী। আবার তুমি টাকা দিয়েছো, সে গ্রহণ করছে, আবার তুমি প্রদান করছো, কিন্তু এখানে হচ্ছে পণ্য কে, তুমি পণ্য দিয়েছো, তুমি পণ্য নিয়েছো আর সে অর্থ নিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে দুইটি পক্ষ থাকে, একটা হচ্ছে গ্রহণকারী আর একটা হচ্ছে প্রদানকারী। এরপর আমরা
লেনদেনের বৈশিষ্ট্য সমূহ পড়বো, কোন কোন ঘটনাগুলো হলে আমরা এই ঘটনাগুলোকে লেনদেন ধরতে পারবো। লেনদেনের যে সমস্ত বৈশিষ্ট্য শিক্ষার্থীরা আমি আগেই বলেছি, প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। এই বৈশিষ্ট্যগুলো দেখো, এক হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ প্রত্যেকটি ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। 2 হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে। 3 হচ্ছে দ্বৈত সত্তা। 4 হচ্ছে স্বয়ং সম্পূর্ণ হতে হবে প্রত্যেকটি লেনদেন। 5 হচ্ছে দৃশ্যমানতা। 6 হচ্ছে ঐতিহাসিক ঘটনা। 7 হচ্ছে প্রত্যেকটি ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করতে হবে। এবার আমরা এগুলোর বিস্তারিত একটু জানবো। লেনদেনের বৈশিষ্ট্য দেখো, প্রত্যেকটা লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাগুলো অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ মনে করো একটি কলমের দাম 5 টাকা, অর্থাৎ ঘটনা লেনদেন হতে হলে, যেমন তুমি একজন দোকানদার 5 টাকা দিয়ে একটি কলম বিক্রি করেছে, অর্থাৎ একটি কলমের মূল্য 5 টাকা, তার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। অর্থাৎ এইরকম প্রত্যেকটা ঘটনায় কিন্তু অর্থের অঙ্কের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, আর নতুবা কোনো উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু, এটি একটি ক্ষতি, কিন্তু এটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোনো লেনদেন নয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকার পণ্য ক্ষতি হলো, সেখানে কিন্তু পণ্যের মূল্য পরিমাপ করা যায়, তাই আগুনে পুড়ে যাওয়া পণ্য সেটা একটি লেনদেন। এই কারণে বলা হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ঘটনাই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হলে এই ঘটনাগুলোকে লেনদেন বলা যাবে না। খ আসো, আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ প্রত্যেকটা ঘটনা, যে সমস্ত ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে সেটাই লেনদেন হবে। যেমন ধরো, নগদ 5,000 টাকা দিয়ে একটি অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে অফিস থেকে 5,000 টাকা নগদ টাকা চলে গেছে, আর বিনিময়ে আসবাবপত্র অর্থাৎ আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানে আসছে। এখানে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, উপরন্ত আবার কিন্তু সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ টাকা কমে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পেয়েছে, অপরপক্ষে আসবাবপত্র ক্রয় করা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় যে, তাই এটি লেনদেন। আবার যদি 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ দেওয়া হয়, এটি লেনদেন হবে না, কারণ এর দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে শিক্ষার্থীরা আমরা লেনদেনের দুইটি বৈশিষ্ট্য বললাম, একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এবার আমরা অন্য পড়ব। এরপর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে প্রতিটা লেনদেনের দুইটি পক্ষ থাকবে, একটি পক্ষ কিছু গ্রহণ করবে, অপর পক্ষ কিছু প্রদান করবে। যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে কর্মচারী 5,000 টাকা বেতন গ্রহণ করেছে, আর প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা সম্পদ কমে গেছে, তাহলে এটা লেনদেন। এবার আসো, প্রত্যেকটি ঘটনা স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পর টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। অর্থাৎ এই যে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে সেটা কিন্তু একটা লেনদেন, আমরা খাতায় লিখে রেখেছি। আবার পুনরায় যখন 10 দিন পরে টাকা পাওয়া গেল, সেটার জন্য আলাদা একটা লেনদেন, সেটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ একটা লেনদেন আরেকটা লেনদেনের সাথে সম্পৃক্ত হবে না, প্রত্যেকটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ হবে। দৃশ্যমানতা, প্রত্যেকটি লেনদেন দৃশ্যমান হবে এমন নাও হতে পারে, কিছু কিছু লেনদেন অদৃশ্যমান হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটি দৃশ্যমান লেনদেন, কিন্তু আসবাবপত্র ব্যবহার করার ফলে আসবাবপত্রের যে মূল্য কমে গেল সেটা হচ্ছে আসবাবপত্র অপচয়, সেটা কিন্তু অদৃশ্যমান লেনদেন। অর্থাৎ এই কারণে বলা হয় লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় হতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা আরো 3টি বৈশিষ্ট্য বললাম, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র এবং দৃশ্যমানতা। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমরা এ পর্যন্ত লেনদেনের 5টি বৈশিষ্ট্য। এবার আসো, লেনদেনের লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন সব ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে তাও অবশ্যই লেনদেন হবে। অর্থাৎ মনে রাখো যে যে সমস্ত ঘটনা আগে ঘটে গেছে কিন্তু এগুলো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে ওই ঐতিহাসিক ঘটনাগুলো লেনদেন হবে। আবার ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে, এর দ্বারাও যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে ওই সমস্ত ঘটনাগুলো কিন্তু লেনদেন হবে। তাহলে যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ভবিষ্যতে পণ্য বিক্রয় করা, অর্থাৎ কারো কাছে পণ্য বিক্রয় করা হয়েছে, ধারে বিক্রয় করা হয়েছে, সব টাকা পাওয়া নাও যেতে পারে, এই যে সম্ভাব্য যে টাকা নাও পাওয়া যেতে পারে বা পাওয়াও যেতে পারে, এই ধরনের ঘটনার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কিছু পরিমাণ অর্থ জমা করে রাখা হয়, সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি। অর্থাৎ ওই সমস্ত ঘটনাগুলো দ্বারা যখন ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে তখন ওই সমস্ত ঘটনাগুলোকে বলা হয় ঐতিহাসিক ঘটনা। আর এই ঘটনাগুলো
যদি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে ওই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা লেনদেনের 6টি বৈশিষ্ট্য পড়লাম। কি কি বৈশিষ্ট্য একটু আবার আমি রিপিট করছি। লেনদেনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, 2 হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, 3 হচ্ছে দ্বৈত সত্তা, 4 হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, 5 হচ্ছে দৃশ্যমানতা, 6 হচ্ছে ঐতিহাসিক ঘটনা, আর লাস্ট হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। অর্থাৎ প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সমান ব্যবসা প্রতিষ্ঠানের দায় আর মালিকানা সত্ত্ব থাকবে। সম্পদ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ওই সমস্ত সামগ্রী যা ক্রয় করতে অনেক পরিমাণ টাকা লাগে, যা দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করে অনেক পরিমাণ মুনাফা অর্জন করা যায়, তার হচ্ছে সম্পদ। আর দায় হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ক্রয় করতে যদি তৃতীয় পক্ষের নিকট থেকে কোনো পরিমাণ অর্থ গ্রহণ করা হয় সেটা হচ্ছে দায়। আর মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণ টাকা দিয়ে ব্যবসা শুরু করে তার সেইটা হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় এগুলো হচ্ছে মালিকের। আর এই ব্যবসা প্রতিষ্ঠান যে মূলধন দেয় সেই মূলধন, আয় এবং ব্যয় এগুলো যোগ করলে, মূলধনের সাথে আয় যোগ করে ব্যয় বিয়োগ করলে হবে মালিকানা সত্ত্ব। আর ব্যবসা প্রতিষ্ঠানের নিকট তৃতীয় পক্ষের যে পাওনা সেটা হচ্ছে দায়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ থাকবে সেই সম্পদরা দায় যোগ মালিকানা সত্ত্বের সমান হবে। ঠিক আছে শিক্ষার্থী? তাহলে এই যে দেখো, নগদ 5,000 টাকার এই ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ টাকা 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন ধরে নিতে পারি। এবং এগুলো দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত ঘটনাগুলো ব্যবসা প্রতিষ্ঠানের এই যে হিসাব সমীকরণে প্রভাব ফেলবে এগুলোই লেনদেন হবে। আর যদি হিসাব সমীকরণে প্রভাব না ফেলে তাহলে ওই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারি না। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই লেনদেনের বৈশিষ্ট্যগুলো জেনেছো, এবং আমরা যখন পরবর্তীতে কোন তথ্যগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন না তোমরা তা চিহ্নিত করতে পারবে আমি আশা করছি। এবার আসো লেনদেন চিহ্নিতকরণ। কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তা নিচের কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো। তোমাদের বই দেখো, তোমরা বইটা খুলে ভালো করে দেখে নাও যে তোমাদের বই দেওয়া আছে সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এক হচ্ছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। শিক্ষার্থী, সেটা কি লেনদেন নাকি লেনদেন নয়? অবশ্যই সেই ঘটনাগুলো লেনদেন, কারণ এখানে মালিক 50,000 টাকা দিয়েছে আর ব্যবসা প্রতিষ্ঠানে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে অর্থের আগমন ঘটেছে, সেটা লেনদেন। তেমনি দেখো, নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, 8,000 টাকার পণ্য ক্রয় ফরমাইশ প্রদান, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনের ব্যবসার ম্যানেজার নিয়োগ, ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন, 10,000 টাকার পণ্য 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। আমরা এখন দেখব এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। দেখো, এখানে ছক করে দেওয়া আছে। প্রথম ঘটনাটি লেনদেন, কারণ নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুইটি পক্ষ, যেমন একটি পক্ষ মালিকের মূলধন, অপরটি পক্ষ নগদ টাকা। তেমনি দেখো যে সমস্ত ঘটনাগুলো 2 নম্বরে দেখো, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, সেটাও লেনদেন, কারণ 15,000 টাকার পণ্য ক্রয় করা থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ পণ্য ক্রয় করাতে খরচ বৃদ্ধি পেয়েছে, আবার ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে। পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, ব্যবসা প্রতিষ্ঠানের দায় কমে গেছে, সেই সাথে নগদ অর্থ হ্রাস পেয়েছে, সেটাও লেনদেন। আবার 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, সেটা লেনদেন নয়, কারণ এখানে নগদ টাকার আদান প্রদান হয়নি এবং ব্যবসায়ের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়নি। 5 নম্বর হচ্ছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, সেটাও আর্থিক লেনদেন, কারণ বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করাতে ব্যবসার খরচ বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা, আমার ব্যবসায়ের নগদ টাকা কমে গিয়েছে 2,000 টাকা। আবার 6 তারিখে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ, সেটাও লেনদেন নয়, কারণ এখানে মাস যাওয়ার পর টাকা প্রদান করা হবে, এই কারণে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থের লেনদেন ঘটেনি, সেটাও লেনদেন নয়। 7 নম্বর হচ্ছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন, সেটা লেনদেন, কারণ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন দিয়েছেন, সেখানে 3,000 টাকা নেওয়ার কারণে মালিকের মূলধন কমে গিয়েছে, উপরন্তু ব্যবসায়ের নগদ টাকা 3,000 টাকা কমে গিয়েছে, নগদ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে ব্যবসায়ের, সেটা লেনদেন। ব্যবসায়ের মালিকের ব্যক্তিগত হতে 500 টাকা চুরি হয়েছে, সেটা লেনদেন নয়, কারণ 500 টাকা চুরি হয়ে যাওয়ার কারণে মালিকের ব্যক্তিগত অর্থ থেকে টাকা চুরি হয়েছে, ব্যবসা থেকে কোনো অর্থ চুরি হয়নি, তারপর যার কারণে এটা ব্যবসায় লেনদেন নয়।
9 নম্বর হচ্ছে হাশেম বাজার থেকে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন, সেটাও লেনদেন নয়, কারণ চুক্তি করা হয়েছে, সেখানে কোনো আর্থিক ঘটনা ঘটেনি, মূল্য পরিশোধ করা হয়নি, যার কারণে সেটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এটা লেনদেন নয়। তারপর হচ্ছে 10 নম্বর 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হলেও সেখানে লেনদেন, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। পণ্য অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ধারে পণ্য বিক্রয়ের কারণে ব্যবসার আয় বৃদ্ধি পেয়েছে, আর এই অর্থটা পরে পরিশোধ করা হবে, মানে এই অর্থটা পাওনা রয়ে গেছে, এটা পরিশোধ করা হবে, এখানে দেনাদার বৃদ্ধি পেয়েছে, সেটাও লেনদেন। তাহলে শিক্ষার্থীরা আমরা কোন ঘটনাগুলো লেনদেন, কোনগুলো লেনদেন নয়, সেটা আমরা দেখলাম। এবার আমরা নিজেরা, আমি আশা করি তোমরা ব্যাখ্যাও করতে পারবে। এবার দেখো নিচের ছবিগুলো দেখে তোমরা আইডেন্টিফাই করো, নিচের ছবিগুলো দেখে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়। দেখো শিক্ষার্থীরা, এখানে একজন লোক নৌকায় বসে আছে, সে হয়তো বসে বসে কিছু করছে। নিচের দুটো ছবি এই দুটি ঘটনায় কোনোটাই লেনদেন নয়। উপরের দুইটি ছবি সেটাই দুটোটাই লেনদেন, কারণ রিক্সা চালক রিক্সা চালিয়ে কিন্তু সে টাকা আয় করছে, উপরন্তু পণ্য বিক্রয় করে আয় করা হচ্ছে। আর নিচের দুটি ঘটনা কোনোটাই লেনদেন নয়, কারণ এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু যে লোকটি বসে আছে সে যদি নৌকা চালিয়ে অর্থ উপার্জন করে তাহলে সেটা লেনদেন হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এবার বাড়ির কাজটি দেখো। বাড়ির কাজটা হচ্ছে যে নিম্নের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় তার পরিমাপ তোমরা নির্ণয় করবে। নগদ 1,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদে পণ্য ক্রয় করা হলো 87,000 টাকা, পণ্য বিক্রয় করা হলো 95,000 টাকা, দোকানের সাইনবোর্ড লাগালেন 4,500 টাকায়, 50,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। স্ত্রীর গহনা বিক্রয় করে বাড়ির জন্য 7 লক্ষ টাকার গাড়ি ক্রয় করা হলো। অফিস ভাড়া প্রদান করা হলো 9,000 টাকা, বাকিতে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করলেন 7,000 টাকা, আর ছেলের স্কুলের বেতন প্রদান 7,000 টাকা, ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব করা হলো। এখান থেকে তোমরা শুধুমাত্র কাজ করবে যে কোনটি লেনদেন আর কোনটি লেনদেন নয় সে পরিমাপ নির্ণয় করবে, পরে আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ক্লাসটি ভালো করে দেখেছো এবং বুঝেছো। আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাদের কাছ থেকে পরে ফোন করে জেনে নেবে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। খুদা হাফিজ।